পুলিশের গাড়ি ভাঙচুর করা হয়, এরপর আগুন ধরে দেওয়া হয়। এ সময় ৩ জন পুলিশ সদস্য আহত হন এবং আহত পুলিশ সদস্যদের দেখতে ঘটনাস্থলে যাওয়ার পথে বা দেখে ফেরার পথে ইমনের গাড়িতেও কিন্তু হামলা করা হয়। সে সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার যে চালক তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। এরপরে এনসিপির যে সমাবেশস্থল পৌর পার্কে, সেইখানে এনসিপির সমাবেশস্থলে জয় বাংলা স্লোগান দিয়েই নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা হামলা চালায়, ভাঙচুর করা হয়। পৌর সমাবেশে পার্কের যে সমাবেশ সেখানে থাকা চেয়ার ভাঙচুর করা হয়। এরপরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সেখানে এসে উপস্থিত হন। এরপরে এনসিপির নেতাকর্মীরাও জড়ো হন এবং জড়ো হওয়ার পরে হামলাকারীরা সেখান থেকে দূরে সরে যায়। এরপরেই আমরা দেখেছি যে সমাবেশটি শুরু হয় এবং সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন, নাহিদ ইসলাম বক্তব্য দিয়েছেন, সার্জিস আলম বক্তব্য দিয়েছেন, হাসনাত আবদুল্লাহ বক্তব্য দিয়েছেন এবং নাহিদ ইসলাম যেটি বারবারই বলছেন যে তারা এই গোপালগঞ্জের নাম পরিবর্তনের জন্য তারা এখানে আসেননি, তারা একটি সাম্যের বার্তা নিয়ে, সুন্দর দেশ গড়ার বার্তা নিয়ে তারা এখানে এসেছেন। এখনও দেখতে পাচ্ছেন যে এখনও সেই 2টার পর থেকে শুরু হয়েছে এই সংঘর্ষ, একেবারে রণক্ষেত্র বলা চলে গোপালগঞ্জ, এবং এই সংঘর্ষ কিন্তু এখনও তো চলছে। কখনো পুলিশের দিকে হামলাকারীরা চড়াও হচ্ছেন, আবার কখনো হামলাকারীদেরকে সরিয়ে দিতে পুলিশের তৎপরতা বাড়ছে। একদম আফজাল, দুপুর আপনি জানেন যে দুপুর 12টার দিকে জেলার বিভিন্ন স্থানে কিন্তু নাশকতা, সড়ক অবরোধ ও পুলিশের উপর হামলার ঘটনায় সদর উপজেলার কংসুর এলাকা থেকে আওয়ামী লীগ ও ছাত্রলীগের 7 নেতাকর্মীকে আটক করেছে সেনাবাহিনী, দর্শকদের জানিয়ে রাখি। এছাড়া একটু আগে সার্জিস আসলে এই বিষয়ে কিছু কথা বলেছে, আমরা সেটি একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই। গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে হামলার শিকার হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতাকর্মীরা। এই অবস্থায় মুজিববাদের কবর রচনা করে ফেরার ঘোষণা দিয়েছেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম, এবং তিনি যেটা বলেছেন যে ফেসবুকে তিনি পোস্ট দিয়েছেন। গোপালগঞ্জে তিনি বলেন যে খুনি হাসিনার দালালেরা তাদের উপর হামলা করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, এমন অভিযোগ করেছেন সার্জিস আলম, এবং পুলিশ পিছু হটেছে। এবং সার্জিস আলম সহ অন্যান্য নেতাকর্মীরা যদি বেঁচে ফেরেন তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরবে, এমন হুঁশিয়ারি দেন সার্জিস আলম। এবং এমন ন্যাক্কারজনক হামলা প্রতিরোধে তিনি আহ্বান জানান সবাইকে, বলেন সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে যেন ছুটে যায়, এমন আহ্বান জানান, এবং গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতাকে জেগে ওঠার জন্য আহ্বান জানান সার্জিস। দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন বলেও ফেসবুকে পোস্ট করেন সার্জিস আলম। এবং আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি থমথমে পরিস্থিতি বিরাজ করছে, পুলিশ এবং হামলাকারী মুখোমুখি অবস্থানে আছে, কয়েক ফুট হয়তোবা তাদের মধ্যে দূরত্ব। আগুন জ্বলতে দেখছি আমরা, সাউন্ড গ্রেনেড এখানে একটু আগে কয়েকবার শব্দ শোনা গেছে, টিয়ার শেল নিক্ষেপ করা হয়েছে, টিয়ার শেলের ঝাঁজ থেকে বাঁচতে আগুন ধরানো হয়েছে, আগুন জ্বালানো হয়েছে, আমরা সেটিও দেখতে পাচ্ছি। এবং এনসিপির যে সমাবেশস্থল সেখানেও অগ্নিসংযোগ করা হয়েছে, চেয়ারগুলো ভাঙাচোরা অবস্থায় ছিল এবং সেখানেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। আফজাল, 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে পুলিশের সঙ্গে। 4 প্লাটুন বিজিবি আইন শৃঙ্খলার নিয়ন্ত্রণে কাজ করবে, এমনটি কিন্তু বিজিবির তরফ থেকে জানানো হয়েছে। আর যেটি আপনি বললেন যে গোপালগঞ্জে 144 ধারা জারি করা হয়েছে এবং গোপালগঞ্জের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট বিষয়টি নিশ্চিত করেছেন। আর এই ঘটনায় রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রতিক্রিয়া জানাচ্ছে এবং এর মধ্যে বিএনপির তরফ থেকে যেটি বলা হয়েছে যে এই ধরনের হামলা ন্যাক্কারজনক এবং এটি দেশকে অস্থিতিশীল করার একটি অপতৎপরতা, যে কোনো মূল্যে আইনশৃঙ্খলা বাহিনীকে কাছে প্রতি আহ্বান জানিয়েছেন যে অবিলম্বে দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে গ্রেফতার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন এবং আহত পুলিশ সদস্যদের সুস্থতা কামনা করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সহ দপ্তর সম্পাদক বাংলাদেশ জাতীয়তাবাদী দলের তরফ থেকে একটি বিবৃতির মাধ্যমে এই দাবিগুলো জানানো হয়েছে। আর আজকে এখনও পর্যন্ত কেন্দ্রীয় নেতারা কী অবস্থায় আছে এবং তারা যতটুকু সর্বশেষ খবর পাওয়ার পর্যন্ত আমরা দেখেছিলাম যে কেন্দ্রীয় নেতারা, এনসিপির কেন্দ্রীয় নেতারা তারা পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছিলেন এবং এখন পর্যন্ত হয়তো সেখানেই তারা অবস্থান করছেন। আর যেটা বলে রাখি যে এর আগে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিয়েছেন, বক্তব্য দিয়ে যেটি মুজিববাদ মুর্দাবাদ এ ধরনের স্লোগানগুলো দিয়েছেন এবং গোপালগঞ্জে শুধুমাত্র একটি বিশেষ রাজনৈতিক দলের সমর্থন থাকবে, বেশি থাকবে এমনটি নয়। গোপালগঞ্জে সামাজিকভাবে
একটি শান্তিপূর্ণ বাংলাদেশের একটি অংশ হিসেবে, জেলা হিসেবে, একটি বিশেষ জেলা হিসেবে কখনোই বিবেচনা করা হবে না। বাংলাদেশের একটি জেলা হিসেবে বিবেচনা করা হবে এবং সত্য সুন্দর দেশ গড়তে গোপালগঞ্জের সর্বস্তরের মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন এনসিপি নেতারা। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপি এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে পুলিশের উপর হামলার একটি দৃশ্য দেখতে পাচ্ছেন এবং পুলিশের তরফ থেকেও টিয়ার শেল নিক্ষেপ করা হচ্ছে। হামলাকারীদের তরফ থেকে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করছেন। আমরা খুব যে বেশি সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য তা কিন্তু দেখছি না। আপনি যদি হাতে গোনা কয়েকজন রয়েছেন, 2 জন, 4 জন, 6 জন, 8 জন, 10, 11 জনের মতো আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যকে আমরা লক্ষ্য করছি। আর ওইদিকে হামলাকারীদের সংখ্যা অনেক, তারা সেখান থেকে এবং তারা কিন্তু এখন মুহুর্মুহু ইট পাটকেল এবং দেখতে পাচ্ছেন যে ছুটছি নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এবং পুলিশের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে দমানোর, একেবারে হাতেও কোনো কয়েকজন, এমনকি পুলিশ সদস্যের মাথায় কিন্তু হেলমেটও নাই। আপনারা দেখতেই পাচ্ছেন যে পুলিশ সদস্যের মাথায় কিন্তু হেলমেটও নাই বা যে ইট পাটকেল নিক্ষেপ করলে সেটি যে প্রতিরোধ করার জন্য তাদের যে শিল্ড দরকার ছিল সেই শিল্ডও কিন্তু ব্যবহার করছে না। পুলিশকে এক ধরনের বলা যায় যে এখন আসলে তারা পিছু হটতে আসলে বাধ্য হচ্ছে। আন্দোলনকারীর সংখ্যা আপনি দেখতে পাচ্ছেন, হামলাকারী যারা আছেন হামলাকারীর সংখ্যা আসলে অনেক বেশি। কিছুক্ষণ আগেই পুলিশের তরফ থেকে হামলাকারীদের কিন্তু বলা হয়েছিল যে তারা যেন রাস্তা ছেড়ে দেয় বা রাস্তা থেকে দূরে সরে যায়। এরপরে যদি তারা না সরে তাহলে যে কোনো অপ্রীতিকর ঘটনার দায় দায়িত্ব তাদেরকে নিতে হবে, এটি কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর তরফ থেকে বলা হয়েছিল। কিন্তু এরপর আমরা দেখেছি যে হামলাকারীরা রাস্তা থেকে সরে যায়নি এবং বরং সেখানে অবস্থান নিয়ে আগুন ধরিয়ে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ এখনও করছে। এবং দর্শকদেরকে জানিয়ে রাখি, গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এনসিপির গাড়ি বহরে হামলাকারী আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকদের মধ্যে দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া। এখন ধাওয়া পাল্টা ধাওয়ার চেয়েও এখন আসলে ইট পাটকেল নিক্ষেপ এবং আইন শৃঙ্খলা বাহিনীর টিয়ার শেল নিক্ষেপের মধ্যে এখন সীমাবদ্ধ রয়েছে এবং আমরা এখনও দেখতে পাচ্ছি দুপক্ষ পাল্টাপাল্টি হামলা চালাচ্ছে। পুলিশের পক্ষ থেকে চেষ্টা করা হচ্ছে তাদের দমানোর, কিন্তু হামলাকারীরাও কিন্তু মুহুর্মুহু ইট পাটকেল নিক্ষেপ করেই চলেছে। বিকেল 3:15টার দিকে মূলত সড়কে হামলাকারীদের ছোড়া ইট পাটকেল আমরা ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি। এখনও দেখতে পাচ্ছি যে অসংখ্য ইট পাটকেল রাস্তায় ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং হামলাকারীরা সামনে এগোনোর চেষ্টা করছে। টিয়ার গ্যাসের সেলও পড়ে থাকতে দেখছি আমরা এখন, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন। এবং এনসিপির সমাবেশের জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল সেই মঞ্চের সামনেও কেমন অবস্থা তাণ্ডব চালানো হয়েছে সেটিও আমরা দেখেছি। দেখতেই পাচ্ছেন সংবাদকর্মীরা সংবাদ সংগ্রহের চেষ্টা করছেন এবং তারাও কিন্তু আসলে প্রাণের ঝুঁকি নিয়ে নিরাপত্তা, আমরা আশা করি আমাদের সহকর্মীরা তাদের নিরাপত্তা নিশ্চিত করে সংবাদ সংগ্রহ করবেন এবং যে পরিস্থিতি দেখতে পাচ্ছি এখন পর্যন্ত খুবই পরিস্থিতি ছিল জটিল আকার ধারণ করছে। হামলাকারীরা চেষ্টা করছে পুলিশকে পিছু হটানোর, আবার নিরাপত্তা বাহিনীর সদস্যরাও চেষ্টা করছে তাদেরকে দমানোর জন্য। আফজাল, আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন এই মুহূর্তে এখানে কিন্তু সেনা সদস্য বা বিজিবির কোনো সদস্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এখানে কেবল গুটি কয়েক পুলিশ সদস্যকে আমরা দেখতে পাচ্ছি। এর আগে আমরা সমাবেশ স্থল থেকে যখন তারা ফিরছিল তখন আমরা সেনাবাহিনী সাজোয়া ট্যাঙ্ক আমরা সেগুলো দেখেছি, তাদেরকে সেগুলো করে তারা যখন ফিরছিলেন সেনাবাহিনীর সদস্যদের তখন দেখা গেছে। এই মুহূর্তে যে সংখ্যক, আপনি একটু আগেও বলছিলেন যে পুলিশের সংখ্যা কিন্তু আপনি যে বিষয়টি বলছিলেন যে আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি বা তৎপরতা খুব একটা চোখে পড়ছে না, এমনটাই কিন্তু এনসিপি নেতাকর্মীরা অভিযোগ করেছেন। এনসিপির নেতা সাজ্জিস আলম তিনি কিছুক্ষণ আগে একটি স্ট্যাটাস দিয়েছেন যে গোপালগঞ্জে খুনি হাসিনার দালালেরা আমাদের ওপর আক্রমণ করেছে, পুলিশ দাঁড়িয়ে নাটক দেখছে, পিছু হচ্ছে, আমরা যদি এখান থেকে বেঁচে ফিরি তাহলে মুজিববাদের কবর রচনা করেই ফিরব, না হয় ফিরব না। সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জের ছুটে আসুন, সারা বাংলাদেশের মানুষ গোপালগঞ্জে ছুটে আসুন, গোপালগঞ্জের বিবেকবান ছাত্র জনতা জেগে উঠুন, দালালদের কবর রচনা করার আজকেই শেষ দিন। এটি হচ্ছে সাজ্জিস আলমের স্ট্যাটাস। তিনি উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক জাতীয় নাগরিক পার্টি এনসিপির। এখানে বারবারই কিন্তু এনসিপির নেতারা আইনশৃঙ্খলা বাহিনীর ওপরই কিন্তু তীরটা ছুটছেন যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কেন
তৎপরতা দেখায়নি গতকালকে থেকেই, এবং আজকের যে তৎপরতা সেটি নিয়েও এনসিপির নেতাদের মধ্যে একটি ক্ষোভ রয়েছে বা অভিযোগ রয়েছে। এবং আমরাও ভিডিও ফুটেজে আমাদের সহকর্মীরা যেভাবে যে ফুটেজগুলো আমাদেরকে পাঠাচ্ছেন বা আমরা এখন যে পরিস্থিতি দেখছেন তাতেও অনেকটাই বোঝা যাচ্ছে যে আইন শৃঙ্খলা বাহিনী খুব একটা যে সুবিধাজনক অবস্থানে রয়েছে সেটি কিন্তু নয়। আপনারা দেখতে পাচ্ছেন যে এখন হামলাকারীরা পুলিশের দিকে মুহুর্মুহু ইটপাটকেল নিক্ষেপ করছে এবং পুলিশ পিছু হটছে, এবং পুলিশ পিছু হটে অনেকটা পিছু হটে হতে আসলে বিষয়টা তারা বাধ্য হচ্ছে, কারণ যেভাবে হামলাকারীদের তরফ যে থেকে প্রোটেকশন থাকা দরকার ছিল, তাদের যে পূর্ব প্রস্তুতি থাকা দরকার ছিল, আমরা কিন্তু তেমনটা দেখতে পাচ্ছি না। একেবারেই আসলে কম সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে যেমনটা আফজাল আপনি দেখেছেন যে প্রথমে হামলাকারীদেরকে বোঝানোর চেষ্টা করা হয়েছে যে তারা যেন কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না করে এবং তাদেরকে যেন অন্য কোনো পরিস্থিতি যেতে বাধ্য না করে তেমনটা আমরা বোঝাতে দেখেছি। কিন্তু এখন আমরা দেখতে পাচ্ছি আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখনটা অনেকটা কোণঠাসা হয়ে পড়ছে এবং নিরাপত্তা বাহিনীর সদস্যদের সঙ্গে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন যারা সংবাদ সংগ্রহের কাজে নিয়োজিত আছেন, তারাও আসলে পিছু হটতে অনেকটা বাধ্য হচ্ছেন। দর্শকদের জানিয়ে রাখি, সকালে সদর উপজেলায় পুলিশের একটি গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর উপজেলা নির্বাহী কর্মকর্তা যখন তাদেরকে দেখে আসেন তখন তার গাড়িতেও হামলা করা হয় এবং দুপুর 12টার দিকে জেলার বিভিন্ন স্থানে নাশকতা, সড়ক অবরোধ, পুলিশের ওপর হামলার ঘটনায় সদর উপজেলা থেকে বেশ কয়েকজন ছাত্রলীগ নেতাকর্মীকে আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এখনও এনসিপির গাড়িবহরে যারা হামলা চালিয়েছিল তাদের সঙ্গে এখনও দফায় দফায় হামলা চলছে, দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া হচ্ছে। পুলিশকে দেখতে পাচ্ছি আমরা, তারা ছত্রভঙ্গ করার চেষ্টা করছে, রাবার বুলেট ছুঁড়ে, টিয়ার গ্যাস ছুঁড়ে, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তারা চেষ্টা করছে হামলাকারীদের ছত্রভঙ্গ করার জন্য এবং হামলাকারীরাও চেষ্টা করছে পুলিশকে আসলে কিভাবে দূরে সরানো যায়, তাদেরকে প্রতিরোধ করা যায় সেটি দেখতে পাচ্ছি এবং সর্বোচ্চ চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি এখন যে টিয়ার গ্যাসের ঝাঁজ থেকে পরিত্রাণের জন্য পুলিশ সদস্যের নাকের কাছে আসলে আগুন ধরাতে দেখছি আমরা। আমি ইনান আগেও বলেছি যে এই যে এনসিপির পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে যে সংঘর্ষের ঘটনাটি ঘটেছে এবং হামলাকারীরা এনসিপির গাড়িবহরে হামলা করেছে, পুলিশ সদস্যের উপর হামলা করেছে, সেই ঘটনায় রাজনৈতিক দলগুলোও কিন্তু প্রতিক্রিয়া জানানো শুরু করেছেন। এর আগে বিএনপির মহাসচিবের নিন্দা জানিয়েছেন এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে কঠোর হতে বলেছেন এবং যে কোনো মূল্যে দেশ বিরোধী অপতৎপরতা রুখে দেওয়ার আহ্বান জানিয়েছেন। জাতীয় গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান কিছুক্ষণ আগে তিনিও ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনিও বলছেন যে এনসিপি নেতৃবৃন্দকে গোপালগঞ্জ থেকে উদ্ধার করার জন্য সেনাবাহিনীর প্রতি তিনি আহ্বান জানিয়েছেন। প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারে জুলাই যোদ্ধাদের উদ্ধার করুন, কোনো ক্রমেই যেন অঘটন না ঘটে, প্রশাসনের সর্বোচ্চ শক্তি ব্যবহার করে সন্ত্রাসীদের প্রতিহত করা হোক, গোপালগঞ্জের আওয়ামী সন্ত্রাসীদের ছাড় দেওয়া হবে না। এই বক্তব্যটি কিন্তু গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান তিনি কিন্তু দিয়েছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী এবং এপিবিএনের সদস্যরা, আনসার বাহিনীর সদস্যরা তারা কিন্তু সামনের দিকে এগোচ্ছেন। একদিকে হামলাকারী, অন্যদিকে পুলিশ সদস্যদের অবস্থান রয়েছে। কখনো পুলিশ সদস্যরা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন হামলাকারীদের উদ্দেশ্যে, আবার কখনো হামলাকারীদের ইটপাটকেল নিক্ষেপ এর কারণে টিকতে না পারে অনেক সময় আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা পিছু হটছেন, সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, টিয়ার শেল নিক্ষেপ করে পরিস্থিতিটা স্বাভাবিক করার চেষ্টা করছেন। কিন্তু এখন আমরা দেখেছি 2টার পরেই এই সংঘর্ষটি শুরু হয়েছে এবং 2 ঘন্টা পার হতে চলল, এখনও কিন্তু সেটি চলছে এবং এটি যদি মানে সন্ধ্যা নাগাদ পর্যন্ত নিয়ন্ত্রণ করতে যদি পুলিশ না পারে বা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা যদি নিয়ন্ত্রণ করতে না পারে তাহলে কিন্তু ভয়াবহ পরিস্থিতির দিকে যেতে পারে, এমনটি কিন্তু মনে করা হচ্ছে। আসলে গোপালগঞ্জে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির সমাবেশ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে আফজাল আপনি জানেন মূলত নেতাকর্মীদের যে অভিযোগ, তারা বলছিলেন যে একদল ব্যক্তি নেতাকর্মীদের ঘিরে হামলার চেষ্টা করে, অর্থাৎ এনসিপির নেতাকর্মীদের ঘিরে ফেলে এবং তাদের উপর হামলার চেষ্টা করে। চারদিক থেকে এনসিপির নেতাকর্মীরা ও পুলিশের গাড়িও আটকে দেয় এবং এ সময় পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা
সাউন্ড গ্রেনেড ও ফাঁকা গুলি ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে এবং এখনও আসলে তাই হচ্ছে। এনসিপির নেতাকর্মীরা এখন আশ্রয় নিয়েছেন, সেখানে আছেন। যেমনটি সার্জিস আলম একটু আগে বললেন যে সমগ্র মানুষকে, ছাত্র জনতাকে তিনি আহ্বান জানিয়েছেন গোপালগঞ্জ যাওয়ার জন্য এবং সেখানে মুজিববাদের কবর রচনা করার তিনি আহ্বান জানিয়েছেন এবং আজকেই মুজিববাদের কবর রচনা করে তবেই তিনি ফিরবেন এমন হুঁশিয়ারও দিয়েছেন। আবার আরেকজন নেতা কিছুক্ষণ আগে স্ট্যাটাস দিয়েছেন যে পুরো বাংলাদেশকে গোপালগঞ্জে মুভ করুন, পুরো বাংলাদেশ গোপালগঞ্জের দিকে মুভ করুন, আমাদেরকে চারিদিক থেকে ঘিরে ফেলেছে, গুলি এবং ককটেল মারতেছে। এনসিপির একজন নেতা সালেউদ্দিন সিফাত, আমি তার স্ট্যাটাসটি পড়ছি এবং তিনি কিছুক্ষণ আগে আবার আরেকটি স্ট্যাটাস দিয়েছেন যে উই আর আন্ডার অ্যাটাক, পুলিশ ইজ স্ট্যান্ডিং লাইক স্ট্যাচু, মানে মূর্তির মতো পুলিশ দাঁড়িয়ে আছে, তারা হামলার শিকার হচ্ছে। কিন্তু আফজাল, আসলে পুলিশ একেবারে মূর্তির মতো দাঁড়িয়ে আছে এটা বলা কতটুকু সমীচীন হবে আমি জানি না, কারণ আপনি দেখতে পাচ্ছেন যে পুলিশের পক্ষ থেকে, বিশেষ করে এপিবিএন পুলিশ সদস্য, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তারা কিন্তু যথেষ্ট ধৈর্যের পরিচয় দিচ্ছে। কারণ এই পুলিশের উপর এর আগে গত বছর ঠিক এই সময়টায় ছাত্র জনতার উপর যেভাবে নির্বিচারে পুলিশ গুলি চালিয়েছিল, সেটি বর্তমানে আপনি জানেন যে ট্রাইব্যুনালে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সেটি নানা ধরনের প্রশ্ন তুলেছে এবং পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছে। আপনি নিজেও সেটি কাভার করেন আফজাল, এবং এমন পরিস্থিতিতে এখন যদি আবার একজন এনসিপি নেতা কথা বলছেন, আমরা যদি তার বক্তব্যটা একটু, অডিওটা একটু শুনি। তা পুলিশরা লেজ গুটিয়ে পালিয়ে গেছে, এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক যে পুলিশ যেখানে জনগণের দানমালা নিরাপত্তা দিবে সেখানে পুলিশ কি করলো, লেজ গুটিয়ে পালিয়ে গেল আওয়ামী লীগ সন্ত্রাসী বাহিনী। সেই গুলির ভয়ে আমরা দেশবাসীকে আহ্বান জানাই, গোপালগঞ্জ চলে আসুন, গোপালগঞ্জের নিপীড়িত জনতাকে আহ্বান জানাই আপনার রাস্তায় নেমে আসুন। আমরা আওয়ামী লীগকে, যে গোপালগঞ্জে তারা যে মানুষকে জিম্মি করে, মানুষকে মানবডাল হিসেবে ব্যবহার করে সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছে, তাদেরকে আমরা এই দেশ থেকে উৎখাত করবো। এটা পুলিশ সুপারের কারণে আমরা কোন জায়গায় আসছি সেটা তো আমরা জানি না। পুলিশ সেনাবাহিনী যখন আমাদেরকে ফেলে চলে গেছে, আমরা যেদিকে পাইছি বহর নিয়ে চলে আসছি এবং আসার পরে আমরা এসে দেখলাম এটা পুলিশ সুপারের কার্যালয়। পুলিশ সুপারের কার্যালয়ে থাকা অবস্থায় এনসিপির একজন নেতা কথা বলছিলেন। উনি বারবারই যেটি বলছেন যে প্রশাসন তাদেরকে নিরাপত্তা দিতে পুরোপুরি ব্যর্থ হয়েছে, পুলিশ লেজ গুটিয়ে পালিয়েছে, এমনটি তার অভিযোগ। এবং তাকে বা এনসিপির নেতাদেরকে, শীর্ষ নেতাদেরকে কেন পুলিশ সুপারের কার্যালয়ে নেওয়া হয়েছে তার ব্যাখ্যাও তিনি দিয়েছেন। তারা আসলে জানতেন না যে এটি আসলে পুলিশ সুপারের কার্যালয়, পুলিশের পরামর্শেই, আইনশৃঙ্খলা বাহিনীর পরামর্শে তারা এখানে রয়েছেন। আমরা আরেকটু তার কথা শুনি। শুনছিলেন ইনান, একজন একদম আসলে আফজাল, যেমনটি আমরা দর্শকদের জানাচ্ছিলাম যে 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ এনসিপির আজকের এই কর্মসূচিকে ঘিরে, পদযাত্রাকে ঘিরে আগে থেকে এই নিরাপত্তা পরিস্থিতি বিঘ্ন ঘটতে পারে এমন আশঙ্কা সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন জায়গায় এটি আসলে আলোচনা হচ্ছিল এবং আজকে তাই হলো। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে অবস্থায় গিয়েছে এমনটি হবে আভাস দেওয়া হচ্ছিল এবং আমরা তা দেখতে পাচ্ছি। এখনও দেখছি যে টিয়ার গ্যাসের যে ধোঁয়া সেটি আসলে আছে। হামলাকারীরা চেষ্টা করছে আবারও সংগঠিত হওয়ার জন্য এবং তারা ধীরে ধীরে সামনে এগিয়ে আসছে। পুলিশের পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে দমানোর জন্য, তাদেরকে পিছু হটার জন্য বারবার ঘোষণা দেওয়া হচ্ছে, তাদেরকে দূরে সরে যাওয়ার জন্য বলছে, কিন্তু হামলাকারীরা আসলে তেমনটা কর্ণপাত করছে না এবং তারা সামনে আসার চেষ্টা করছে, আমরা সেটি দেখতে পাচ্ছি। এবং পুলিশের পক্ষ থেকেও বেশ কয়েকবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা, এমনকি রাবার বুলেট নিক্ষেপ আমরা দেখেছি, টিয়ার গ্যাসও নিক্ষেপ করতে দেখেছি এবং একটা পর্যায়ে সেনা সদস্যদেরকেও সেই ঘটনাস্থলে আমরা দেখেছি যখন সেই সমাবেশস্থল থেকে নেতাকর্মীরা সরে যাচ্ছিল। এই মুহূর্তে এপিবিএন এবং পুলিশ সদস্যরা রয়েছেন হামলাকারীদের সামনে এবং হামলাকারীরা আবারও জড়ো হওয়ার চেষ্টা করছেন এবং নিরাপত্তা বাহিনীর দিকে তেড়ে আসছেন। আমরা দেখতে পাচ্ছি কেউ ইট পাটকেল ছুঁড়ে মারছে, কেউ লাঠি সোঁটা হাতে সামনে এগিয়ে আসার চেষ্টা করছেন। আবার যে টিয়ার গ্যাসের ধোঁয়া, সেই টিয়ার গ্যাসের ধোঁয়া থেকে পরিত্রাণ পাওয়ার জন্য অনেকে মুখে মাস্ক বেঁধে নিয়েছেন, কাপড় পরে নিয়েছেন, কেউ আগুন দিয়ে তারা চেষ্টা করছেন কিভাবে টিয়ার গ্যাস থেকে পরিত্রাণ পাওয়া যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে টিয়ার শেল নিক্ষেপ করার চেষ্টা করছে। যেমনটি আফজাল আপনি বলেছিলেন যে আসলে নিরাপত্তা বাহিনীর সদস্যদের কারো মাথায় আসলে হেলমেট নেই, তাদের শিল্ড নেই, হামলাকারীদের যেই হামলা ঠেকানোর জন্য তাদের যে
প্রতিরোধ ব্যবস্থা সেটিও আসলে আমরা তেমনটি দেখতে পারিনি, এবং এনসিপির নেতাকর্মীরা অভিযোগ করছেন যে পুলিশ এখানে একেবারে নির্বিকার হয়ে দাঁড়িয়ে আছে, পুলিশ তেমন কিছু করতে পারেনি, সেটি আসলে এনসিপির নেতাকর্মীরা আসলে বলেছেন। সংবাদকর্মীরা চেষ্টা করছেন মসজিদের মাইকে ঘোষণা দিয়েও যারা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা কিন্তু আহ্বান জানাচ্ছেন যে এনসিপির কেন্দ্রীয় নেতারা পুলিশ সুপারের কার্যালয় রয়েছে, তাদেরকে ঘিরে ফেলতে হবে। এই ঘোষণাটি কিন্তু মসজিদের মাইকেও এর মাধ্যমে নেতাকর্মীদের আহ্বান জানাচ্ছে আওয়ামী লীগ ছাত্রলীগের নেতাকর্মীরা। আর যেটি বলে রাখি যে এনসিপির উপর পদযাত্রায় হামলার ঘটনায় সারা দেশে বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করা হয়েছে, এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন তরফ থেকে এই কর্মসূচিটি ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে আমি যেটি বললাম যে 2 ঘন্টারও বেশি সময় কিন্তু হতে চলল এই সংঘর্ষটি চলছে, এবং এই সংঘর্ষটি যদি আরও কিছুক্ষণ থাকে বা মানে সন্ধ্যা পর্যন্ত এটি যদি কন্টিনিউ হয় এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা বা প্রশাসন যদি এটি নিয়ন্ত্রণ করতে না পারে, তাহলে রাতের দিকে হয়ে গেলে পরিস্থিতি আরো ভয়াবহ আকার ধারণ করতে পারে। এবং আপনি জানেন যে কোনো মূল্যে জুলাই যোদ্ধাদের, যারা জুলাই গণ অভ্যুত্থানের নায়ক, এনসিপির শীর্ষ নেতারা এখন পুলিশ সুপারের কার্যালয়ে আশ্রয় নিয়েছেন, তাদেরকে যে কোনো মূল্যে, অনেকেই যেটি বলছিলাম যে গণ অধিকার পরিষদের সেক্রেটারি রাশেদ খান, তিনি বলছেন যে যে কোনো মূল্যে পুলিশ সুপারের কার্যালয় থেকে এনসিপির কেন্দ্রীয় নেতাদেরকে উদ্ধার করতে হবে, প্রয়োজনে সেনাবাহিনীর হেলিকপ্টারও ব্যবহার করা যেতে পারে। এবং এনসিপির নেতারা যারা ওখানে রয়েছেন পুলিশ সুপারের কার্যালয়ে, তারাও কিন্তু বারবার বলছেন যে আপনারা দেখতে পাচ্ছেন যে ইনান সেনাবাহিনীর গাড়ি একটি এপিসি এসে পৌঁছেছে ঘটনাস্থলে, যেই জায়গাটিতেই ব্যাপক সংঘর্ষ চলছিল এবং হামলাকারীরা পুলিশের উপর চড়াও হচ্ছিলেন, ঠিক সেই জায়গায় সেনাবাহিনীর যে এপিসি বা বেশ কয়েকজন সেনাবাহিনীর সদস্যরা সেখানে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। দর্শকদের জানিয়ে রাখি, এনসিপির সমাবেশে আওয়ামী লীগের হামলায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর নিন্দা জানিয়েছেন। তিনি বিএনপির পক্ষ থেকে বিবৃতি দিয়েছেন, এবং এনসিপির সমাবেশে মুগারবি মোড়ে আওয়ামী লীগ ও ছাত্রলীগ কর্মীদের হামলার ঘটনায় উদ্বেগ জানিয়ে মূলত তিনি এই বিবৃতিটি দিয়েছেন। এই বিবৃতিতে সই করেন বিএনপির সহ দপ্তর সম্পাদক মোহাম্মদ মনির হোসেন, এবং সেখানে মহাসচিব বলেন, দর্শকদের জানিয়ে রাখি, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচারী শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতিকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টিসহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। গোপালগঞ্জে এনসিপির পূর্ব ঘোষিত কর্মসূচির উপর বর্বরোচিত হামলা, ককটেল বিস্ফোরণ, ইউএনও সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে অগ্নিসংযোগ ও পুলিশ সদস্যদের আহত করার বর্বর ঘটনা সেই অপতৎপরতারই বহিঃপ্রকাশ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির কারণে আওয়ামী দোসররা মরণ কামড় দিয়ে অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলে ফায়দা লুটতে দেশে অরাজকতা সৃষ্টির জন্য এখন মাথাচাড়া দিয়ে হচ্ছে বলেও অভিযোগ করা হয় সেই বিবৃতিতে। এবং আফজাল, আপনি যেমনটা বলছিলেন যে সার্জিস আলম তার ফেসবুক স্ট্যাটাসেও আসলে বলেছেন যে তারা কোন পরিস্থিতিতে আছেন, এবং ছাত্র জনতাকে গোপালগঞ্জে যাওয়ার তিনি আহ্বান জানিয়েছেন, এবং সন্ধ্যা নাগাদ পরিস্থিতি যদি নিয়ন্ত্রণে না আসে পরিস্থিতি ভয়াবহ হতে পারে এমন আশঙ্কার কথাও কিন্তু আপনি বলছেন। এর মধ্যে সেনাবাহিনীর ঘটনাস্থলে পৌঁছেছে, উপস্থিত হয়েছে, এবং অন্যান্য যে নিরাপত্তা সদস্য আছে তাদের সঙ্গে সমন্বয়ের চেষ্টা করছে। আমরা দেখতে পাচ্ছি আন্দোলনকারীদের, হামলাকারীদের যে যেন পিছু হটানো যায় সেই লক্ষ্যে তারা সমন্বয় করার চেষ্টা করছে, এবং একটি নয় দুটি গাড়ি এসেছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশ সদস্যরাও যেমন রয়েছে তেমনি আছেন এপিবিএন সদস্যরা, এবং 144 ধারা এরই মধ্যে জারি করা হয়েছে। কিছুক্ষণ আগেই এনসিপির একজন কেন্দ্রীয় নেত্রী, সবাই তাকে চেনেন, তাসনোভা জাবিন, তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন 4 মিনিট আগের, আমার হাতে স্ট্যাটাসটি রয়েছে। তিনি যেটি বলছেন যে আজকে গোপালগঞ্জে আসা মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ, গত 15 দিন 30টারও বেশি জেলায় শান্তিপূর্ণভাবে সফলভাবে সভা সমাবেশ শেষে আজকে গোপালগঞ্জে শিডিউল ছিল, কিন্তু শান্তিপূর্ণ কর্মসূচিতে এরকম নারকীয় হামলা, তাও পুলিশ আর্মির উপস্থিতিতে। এতজন সেনা সদস্য, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য, নিজের শরীরের চেয়ে অস্ত্রের সাপ সরঞ্জাম বেশি, তাও আমরা শান্তিপূর্ণ সাংগঠনিক কর্মসূচি পালন করতে বাধা পেলাম। আমরা অবরুদ্ধ, কোনো ড্রোন শো লাগবে না, কোনো দিবস লাগবে না, কোনো প্রণোদনা লাগবে না, এদেশে আইন শৃঙ্খলা বাহিনীকে ফেরান, গণতন্ত্রকে ফেরান। এটি হচ্ছে তাসনোভা জাবিন,
4 মিনিট আগে একটি ফেসবুক পোস্টে দিয়েছেন এবং তারা অবরুদ্ধ, এটি কিন্তু বারবার বলা হচ্ছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখন যে ফুটেজটা আমরা দেখাচ্ছি যে সেনাবাহিনীর সদস্যরা যেদিকে হামলাকারীর অবস্থান নিয়েছে সেদিকের দিকে এগিয়ে চলেছে এবং বড় ধরনের একটি অভিযানের দিকে তারা কিন্তু এগিয়ে চলেছেন। একদিকে ওইদিকে রয়েছে হামলাকারী এবং সেনাবাহিনীর যে এপিসি গাড়ি রয়েছে তার গাড়ির পেছনে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন, আনসার সদস্যরাও কিন্তু রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি সেনাবাহিনীর সদস্যরা হামলাকারীদের দিকে এগিয়ে যাচ্ছেন এবং আশপাশে থাকা অনেকেই কিন্তু এরই মধ্যে ছড়িয়ে ছিটিয়ে পড়েছেন। হামলাকারী যারা ছিলেন তারা ছত্রভঙ্গ হয়ে যাচ্ছে দেখতে পাচ্ছি। সেনাবাহিনী এবং পুলিশ এপিবিএন সদস্যরা ধীরে ধীরে সামনে এগিয়ে যাচ্ছে, তারা হামলাকারীদের দমানোর চেষ্টা করছেন, হামলাকারীরাও ধীরে ধীরে পিছু হচ্ছে। আমরা মুহুর্মুহু সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাসের শব্দ শুনতে পাচ্ছি। দর্শকদের জানিয়ে রাখি, গোপালগঞ্জে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে এনসিপির গাড়ি বহরে হামলাকারী আওয়ামী লীগ ও ছাত্রলীগ সমর্থকদের দফায় দফায় সংঘর্ষ চলছে এবং এটি এখনও চলছে। পুলিশের পক্ষ থেকে প্রতিহত করার চেষ্টা করা হচ্ছে। পুলিশের সঙ্গে সেনাবাহিনীও যোগ দিয়েছে এবং সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছেন হামলাকারীদের প্রতিরোধ করার জন্য তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং হামলাকারীরা এখন কিছুটা পিছু হটতে বাধ্য হচ্ছে। আকাশে ধোঁয়ার কুণ্ডলী, অর্থাৎ যে টিয়ার গ্যাসের ধোঁয়ার কুণ্ডলী, আগুনের ধোঁয়ার কুণ্ডলী এখন আমরা দেখতে পাচ্ছি। রাস্তায় একটু আগে হামলাকারীদের ছোড়া যে ইট পাটকেল সেগুলো পড়ে আছে। পরিস্থিতি আসলে কোন দিকে যাচ্ছে সেটি আসলে এনসিপির নেতাকর্মীদের ফেসবুক স্ট্যাটাস, তাদের যে ভয়েস মেসেজ সেখান থেকে আসলে বোঝা যাচ্ছে যে তারা বলছেন তারা অবরুদ্ধ আছেন এবং কেউ কেউ তাদেরকে উদ্ধারের জন্য আহ্বান জানিয়েছেন। মূলত 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে, সমাবেশকে কেন্দ্র করে আজকের এই পরিস্থিতি এবং সমাবেশ শেষ করে ফেরার পথে মাদারীপুর যাওয়ার পথে মূলত এই সংঘর্ষের সূত্রপাত। এবং এর আগেও সকালে পুলিশের গাড়িতে হামলা হয়েছে, ইউএনের গাড়িতে হামলা হয়েছে, পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ করা হয়েছে, আমরা সেটি দর্শকদের দেখিয়েছি। এবং বর্তমানে সেনাবাহিনী অ্যাকশনে রয়েছে, সেনাবাহিনী হামলাকারীদের প্রতিহত চেষ্টা করছে। তারা চেষ্টা করছেন যে হামলাকারীদের কীভাবে সরিয়ে দেওয়া যায় সেখান থেকে। সেনাবাহিনী এবং পুলিশ সদস্যরা হামলাকারীদের দিকে এগিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন। সেই দৃশ্যটি আমরা দেখার চেষ্টা করছি এবং পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী এখন অ্যাকশনে রয়েছে হামলাকারীদের সেখান থেকে সরিয়ে দেওয়ার জন্য। আর যেটা বলে রাখি যে এনসিপির কেন্দ্রীয় নেতারা এখনও কিন্তু পুলিশ সুপারের কার্যালয়ে অবরুদ্ধ রয়েছেন এবং তাদেরকে নিরাপদে মাদারীপুরে তাদের যাওয়ার কথা এবং সেই মাদারীপুরে যেন নিশ্চিন্তে পৌঁছে দেওয়া যায় সেই ব্যবস্থার জন্য আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে যারা যেন আর আমরা দেখতে পাচ্ছি আইন শৃঙ্খলা বাহিনী বোধহয় কেউ একজনকে আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদের চেষ্টা চলছে, তার মুখে কাপড় বাঁধা। একজন হামলাকারীকে আটক করেছে সেটি আমরা দেখতে পাচ্ছি। এটি আপাতত তাই মনে হচ্ছে, তিনিও হামলাকারীদের একজন ছিলেন। সেনাবাহিনী আসার পর মূলত আসলে পরিস্থিতি এখন একটু অন্যদিকে, একটু আইন শৃঙ্খলা বাহিনীর দিকে চলে এসেছে বা নিয়ন্ত্রণের দিকে চলে আসছে এবং এটি আরও যেন নিয়ন্ত্রণে আনা যায়। কারণ হচ্ছে যত সন্ধ্যার দিকে, যদি সন্ধ্যা হয়ে যায় এ ধরনের পরিস্থিতি চলতে থাকে তাহলে পরিস্থিতি আরও ভয়াবহের দিকে যাবে, এমনটি কিন্তু বলা হচ্ছে। এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা বারবারই আহ্বান জানাচ্ছেন যে ছাত্র জনতা যেন গোপালগঞ্জের দিকে মুভ করে এবং আজকেই যেটি তাদের উদ্দেশ্য ছিল সেখানে একটি শান্তিপূর্ণ সমাবেশ করে মাদারীপুরে ব্যাক করা বা চলে আসা, কিন্তু সেটি হয়নি। ছাত্রলীগের নেতাকর্মীরা এখন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের উপর হামলা করেছে। এখন তারা যেটি বলছেন যে এনসিপি নেতারা যে এখন মুজিববাদের কবর দেয়া ছাড়া তাদের আসলে ফেরার কোনো সুযোগ নেই এবং সারা দেশেই বাংলা ব্লকেট
কর্মসূচি, সারা দেশে ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যে আন্দোলনের বানারেই কিন্তু 5 আগস্টের যে গণঅভ্যুত্থান হয় এবং ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার পতন ঘটে এবং শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে যেতে বাধ্য হন। আপনারা দেখতে পাচ্ছেন যে ঠিক যে জায়গাটায় বা যে মূল পয়েন্টে সংঘর্ষটা এখনো চলছে সেই পয়েন্টের দৃশ্য এটি। সেখানে গণমাধ্যম কর্মীরাও রয়েছেন একদিকে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন। অনেকটাই আসলে অনেকে ছত্রভঙ্গ হয়ে গেছে, আমি যেমনটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি। কারণ একটু আগেও আন্দোলনকারীদের আমরা সংগঠিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর দফায় দফায় চড়াও হতে দেখেছি এবং সেনাবাহিনী আসার পর তাদেরকে অনেকটা ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে রাস্তায় এখন পর্যন্ত চেয়ারের টুকরোগুলো পড়ে আছে এবং আগুন জ্বলছে সেখানে। এবং একটু আগেও বিপুল সংখ্যক হামলাকারী একসঙ্গে ছিলেন এবং সেনাবাহিনীর যেই এপিসিডি সেটি সামনে এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে হামলাকারীরা আসলে ছত্রভঙ্গ হয়ে পড়েছে এবং আমরা দেখেছি একটু আগে যে একজনকে আইন শৃঙ্খলা বাহিনী আটক করেছে, তাকে জিজ্ঞাসাবাদ করতে দেখেছি এবং মোটামুটি আসলে পরিস্থিতি এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং আগুন অনেক জায়গায় আসলে ছড়িয়ে ছিটিয়ে আগুন জ্বলছে এবং সংবাদকর্মীরাও চেষ্টা করছেন দর্শকদেরকে সবশেষ তথ্য তুলে ধরার জন্য। আমরা দেখতে পাচ্ছি যে সমাবেশস্থলের বেশ কিছু ভাঙাচোরা অংশ আসলে সেখানে পড়ে আছে। আন্দোলনকারীরা অর্থাৎ হামলাকারীরা বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, অনেকের হাতে লাঠি সোঁটা, দেশীয় অস্ত্র, ইট পাটকেল, হেলমেট পরে অনেকে অবস্থান নিচ্ছেন। তারা আবারও চেষ্টা করছে সংগঠিত হওয়ার জন্য এবং সংগঠিত হয়ে আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা হামলার আসলে প্রস্তুতি নিচ্ছে, এমনটাই আমরা দেখতে পাচ্ছি। যেটি আমি আগেও বলেছি যে গোপালগঞ্জের এনসিপির গাড়ি বহরে আওয়ামী লীগ ছাত্রলীগের হামলায় রণক্ষেত্র গোপালগঞ্জ 144 ধারা জারি করা হয়েছে প্রশাসনের তরফ থেকে এবং শুধুমাত্র এতক্ষণ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য ছিলেন, পুলিশ সদস্য ছিলেন, সেনাবাহিনীর সদস্য ছিলেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য 4 প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়েছে কিছুক্ষণ আগে। এখন যেই জায়গাটির দৃশ্য আমরা দেখাচ্ছি, কিছুক্ষণ আগে এই জায়গাতেই একদিকে হামলাকারীরা অবস্থান নিয়েছিল, অন্যদিকে পুলিশ সদস্যরা অবস্থান নিয়েছিল এবং দুপক্ষই মারমুখী অবস্থানে ছিল। হামলাকারীরা দেখেছি যে পুলিশকে লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করতে এবং ককটেল নিক্ষেপ করতেও আমরা দেখেছি আমাদের ক্যামেরার যে ফুটেজ সেখানে। এবং এখন সেনাবাহিনীর সদস্যরা যোগ দিয়ে আসলে হামলাকারীরা পিছু হতে বাধ্য হয়েছে এবং তারা আসলে ছত্রভঙ্গ হয়ে গেছে। কিন্তু এরপরও আমরা দেখেছি তারা এক পাশে গিয়ে আবার অনেকে জড়ো হওয়ার চেষ্টা করছে এবং গোপালগঞ্জে পুলিশের গাড়িতে আগুন দেওয়ার পর কিন্তু উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউনোর গাড়িতেও হামলা করা হয়েছে, দর্শকদের জানিয়ে রাখি। এবং সকালে মূলত এই ঘটনাগুলো ঘটে এবং পরবর্তীতে আবার দুপুরেও সমাবেশ শেষ হওয়ার পর, এনসিপির সমাবেশ শেষ হওয়ার পর আবারও হামলাকারীরা তাদের সেই হামলা শুরু করে এবং আইন শৃঙ্খলা বাহিনী চেষ্টা করে তাদেরকে থামানোর জন্য এবং এনসিপির নেতাকর্মীদেরকে সরিয়ে নেওয়া হয় এবং বলা হচ্ছে এখনও তারা অবরুদ্ধ আছে। এনসিপির নেতাকর্মীরা সামাজিক যোগাযোগ মাধ্যমে তাদের বার্তা পৌঁছে দিচ্ছেন এবং ছাত্র জনতাকে গোপালগঞ্জের দিকে যাওয়ার জন্য এনসিপির নেতাকর্মীরা বলেছেন। বিশেষ করে উত্তরাঞ্চলে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি মূলত এমন বার্তা দিয়েছেন। এবং দর্শকদের আরও জানিয়ে রাখি যে ইউএনও এম রকিবুল হাসান তিনি গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন। তিনি এনসিপির পদযাত্রায় কেন্দ্র করে পুলিশের গাড়িতে হামলা অপ্রীতিকর ঘটনা জানার পর ওই এলাকায় পরিদর্শনে যান এবং ওই এলাকা পরিদর্শন করার পর তিনি যখন ফিরছিলেন তার গাড়িতেও আবার হামলা হয় এবং সেই হামলার ঘটনায় তিনি তখন পর্যন্ত বলেছিলেন যে কে বা কারা তিনি চিনতে পারেননি। তবে ওই ঘটনার পর 12টার দিকে আইন শৃঙ্খলা বাহিনী অভিযান শুরু করে এবং সেই অভিযানে তখন 7 জন ছাত্রলীগের নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের 7 নেতাকর্মীকে আটক করে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার চেষ্টা করে তারা। কিন্তু এরপরেও আমরা দেখতে পাচ্ছি যে এখনও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। আমরা যেই সমাবেশের স্থল সেখানে তো চেয়ার ভাঙচুর করা হয়েছে সেগুলো দেখেছি, চেয়ারে অগ্নিসংযোগ করে দেখেছি। এখন পর্যন্ত রাস্তায় আসলে ইট পাটকেল ছড়িয়ে ছিটিয়ে আছে। একটু আগেও যেই হামলাকারীরা আইন শৃঙ্খলা বাহিনীর উপর লক্ষ্য করে যেই ইট পাটকেল ছুড়েছে
সেগুলো পড়ে আছে, ছড়িয়ে ছিটিয়ে আছে, আগুন জ্বলছে, আগুন অগ্নিসংযোগ করা হয়েছে বিভিন্ন জায়গায়, সেগুলোও আমরা দেখতে পাচ্ছি। সর্বোপরি আসলে এখন পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে বলা যায়, কারণ আবারও আমরা দেখতে পাচ্ছি যে এপিসি সেনাবাহিনীর এপিসিগুলো সামনে এগিয়ে চলছে এবং হামলাকারীদের উদ্দেশ্যে তাদের ছত্রভঙ্গ করার জন্য তারা সামনের দিকে এগিয়ে বেশ চলছে। কয়েকজন হামলাকারীকে কিন্তু গ্রেফতার করা হয়েছে, আমরা গ্রেফতারের দৃশ্য কিন্তু দেখেছি। এবং এই যে গোপালগঞ্জে 144 ধারা জারি রয়েছে, পুলিশ, আইনশৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী তৎপর রয়েছেন, যে কোনো মূল্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। আর যেটি বলে রাখি যে এই গোপালগঞ্জে এনসিপির পদযাত্রা কেন্দ্র করে যে সংঘর্ষের ঘটনা ঘটেছে, সেই সংঘর্ষটি এখনও কিন্তু চলছে। একদিকে পুলিশ সদস্য অবস্থান নিয়েছেন, অন্যদিকে হামলাকারীরা অবস্থান নিয়েছেন। পুলিশ সদস্যদের লক্ষ্য করে হামলাকারীরা ইট পাটকেল নিক্ষেপ করছে। এবং এটি আমরা যে দৃশ্যটি এখন দেখাচ্ছি যে একদিকে যখন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য বা সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে, ঠিক পেছনের দিক দিয়ে বা পেছনের অংশ দিয়ে আবারও হামলাকারীরা পুলিশের উপর কিন্তু চড়াও হচ্ছেন এবং একজন আহত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে তাকে ভ্যান গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। আমরা এখনো পর্যন্ত বুঝতে পারছি না তিনি আসলে হামলাকারীকে আমরা দেখতে পাচ্ছি। আর যেটা বলে রাখি যে এই জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির গতকালকে থেকেই থমথমে কিন্তু অবস্থা বিরাজ করছিল। একটি আভাস পাওয়া যাচ্ছিল যে আজকে জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে এনসিপির এই পদযাত্রাকে কেন্দ্র করে গোপালগঞ্জে কোনো একটা অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, সেটি কিন্তু অনেকেই ধারণা করছিল। কারণ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী যারা বিদেশে পালিয়ে আছেন তারা কিন্তু নানাভাবে উস্কানি দিচ্ছিলেন যে কোনো মূল্যে গোপালগঞ্জে এনসিপির পদযাত্রাকে ঠেকানোর জন্য, বা এনসিপি নেতাদের গোপালগঞ্জে ঢুকতে দেওয়া হবে না, এই ধরনের হুমকি কিন্তু বারবারই ফেসবুকের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো থেকে দিয়ে আসা হচ্ছিল। যেই আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতারা যারা বিদেশে পালিয়ে আছেন তাদেরকে, তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা নেতাকর্মীরাও তাদের যে পদযাত্রা 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ, সেই বিষয়ে তারা অনড় ছিল এবং তারাও আসলে পাল্টা হুঁশিয়ারি দিয়ে রেখেছে যে তাদের এই পদযাত্রা তারা সফল করবে। এবং যেমনটি আজকে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম তিনি যেমনটি ফেসবুকে বলেছেন যে আজকে গোপালগঞ্জে যে ধরনের ঘটনা ঘটেছে সেই ঘটনা থেকে পরিত্রাণ পেতে মুজিববাদের কবর রচনা করার তিনি আহ্বান জানিয়েছেন এবং গোটা দেশের ছাত্র জনতাকে তিনি আহ্বান জানিয়েছেন তারা যেন আজকের দিনে সোচ্চার হন এবং গোপালগঞ্জের দিকে তারা যেন যান এবং মুজিববাদের কবর রচনার হুঁশিয়ারি দিয়েছেন আফজাল। এবং আমরা দেখতে পাচ্ছি এখন পর্যন্ত সেনাবাহিনী ঘটনাস্থলে রয়েছে, সেনাবাহিনী চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার এবং এখনও কিন্তু আন্দোলনকারীদের আমরা হামলাকারীদের দেখতে পাচ্ছি দূরে আছে, তারা এখন কিছুটা বিক্ষিপ্ত অবস্থায় আছে। একটু আগেও তারা সংগঠিত ছিল এবং সংগঠিত হয়ে আইনশৃঙ্খলা বাহিনীর উপর হামলা চালিয়েছে এবং পুলিশও চেষ্টা করছে তাদের প্রতিহত করার জন্য, তাদের ছত্রভঙ্গ করার জন্য। পুলিশ একটু আগেও অনেকটা কোণঠাসা ছিল, সেনাবাহিনী আসার পর পরিস্থিতি আসলে কিছুটা তাদের অনুকূলে এসেছে এবং দেখতে পাচ্ছি এখন পর্যন্ত আসলে রাস্তায় হামলাকারীদের ছোটা যে ইট পাটকেলগুলো সেগুলো এখনও পড়ে আছে এবং পুলিশের পক্ষ থেকে আসলে চেষ্টা করা হচ্ছে, বেশ কয়েকবার চেষ্টা করতে দেখেছিও আমরা যে আসলে তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে, তাদের সামনে গিয়ে কথা বলার চেষ্টা করেছেন তারা যেন আসলে অপ্রীতিকর আর কোনো পরিস্থিতি তৈরি না করে সেই বিষয়গুলো তারা বুঝিয়ে বলার চেষ্টা করেছে। এবং এর আগে আমাদের সহকর্মী আলামিন তুষার যখন 3টার দিকে খবরগুলো জানাচ্ছিলেন তখনও কিন্তু আমরা দেখেছি সেনাবাহিনী সেখানে উপস্থিত ছিলেন এবং সেনাবাহিনীর সদস্যরা হামলাকারীদের পিছু হটার জন্য আহ্বান জানিয়েছিলেন এবং পিছু হটার জন্য বলেছিলেন। এরপরেও হামলাকারীরা তাদের উপর চড়াও হয় এবং নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়ে লাঠি সোঁটা নিয়ে তুলে আসে এবং এক পর্যায়ে তারা তাদের দিকে আরও অগ্রসর হয় এবং এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী আসলে পিছু হটতে বাধ্য হয়, কারণ তাদেরও তেমন কিছু করার ছিল না। কারণ আপনি জানেন যে পুলিশের যেই ভূমিকা, তাদের গত বছরের এই জুলাইয়ে ছাত্র জনতার উপর যেভাবে তারা গুলি চালিয়েছিল, নির্বিচারে গুলি করেছিল, তারপর থেকে কিন্তু পুলিশ আসলে অনেকটা বেকায়দায় আছে। তারা আসলে গুলি ছড়বে কিনা এই বিষয়গুলোতে নিশ্চয়ই তারা দ্বিধাদ্বন্দ্বে ছিল, নিশ্চয়ই তাদের কাছে তেমন তাদের মনোবলটা আসলে পুলিশ হারিয়ে ফেলেছে। জুলাই আগস্টের যেই তারা ছাত্র জনতার উপর যেভাবে নির্বিচারে গুলি চালিয়েছে এবং জুলাই আগস্টের যে হত্যাযজ্ঞের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের
মামলাও চলছে এবং মামলার অধিকাংশ আসামি কিন্তু পুলিশ সদস্য। সব কিছু মিলিয়ে পুলিশের এই ধরনের সংঘর্ষ দমনের জন্য যে ধরনের পদ্ধতি নিতে হয়, যত ধরনের শক্ত পদক্ষেপ নিতে হয়, সেগুলো নিতে অনেকটা ঢিমে ঢালে হয়ে যাচ্ছে। তারা বাধ্য হচ্ছে আসলে অনেকটা, কেননা তারা যেহেতু তাদের কর্মকাণ্ড যেহেতু প্রশ্নের মুখে। তবে আফজাল, আপনার কি মনে হয় না যে এই ধরনের পরিস্থিতিতে পুলিশের এখন করণীয় কি হতে পারে সেগুলোও কিন্তু সামনে চলে আসছে? না, বারবারই এই প্রসঙ্গটি আসছে যে পুলিশের কিভাবে সংস্কার করা যায়, পুলিশের মনোবলটা কিভাবে বাড়ানো যায় এবং পুলিশকে কিভাবে ঢেলে সাজানো যায়। অনেকেই অনেক ধরনের পরামর্শ দিয়েছেন। কেউ বলেছেন যে বাহিনীর নাম পরিবর্তন করতে হবে, কেউ বলেছেন যে বাহিনীটির যে মনোবল ফিরিয়ে আনার জন্য নানা ধরনের কাউন্সিলিং করা দরকার, সে ধরনের সুপারিশগুলো দিয়েছেন। এখন যে পরিস্থিতিতে দাঁড়িয়েছে, পুলিশের অবস্থান এখন যেখানে, ঠিক দুই দিকেই কিন্তু হামলাকারীরা অবস্থান নিয়েছে। একদিকে হামলাকারীরা রয়েছে, অন্যদিকেও হামলাকারীরা রয়েছে। মাঝখানে পুলিশ এবং আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থান কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং যে দিকে এখন পুলিশ সদস্যরা অগ্রসর হচ্ছে, ঠিক সেই মোড়টাতেই আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা যেদিকে যাচ্ছেন এবং তারা ব্যারিকেড দেওয়ার চেষ্টা করছেন, হয়তো ব্যারিকেড সরানোর চেষ্টা করছেন, এই দিক দিয়ে সেনাবাহিনীর এপিসটা যেন এগিয়ে যেতে পারে, সেটি কিন্তু এখন পুলিশ সদস্যরা চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি যে হামলাকারীরা আবারও সংগঠিত হওয়ার চেষ্টা করছে, অর্থাৎ হামলাকারীদের দিকে যতই পুলিশ সেনাবাহিনী এগিয়ে যাচ্ছে, তারাও চেষ্টা করছে পুলিশ সেনাবাহিনী যেন তাদের দিকে এগিয়ে যেতে না পারে। সেজন্য তারা বিভিন্নভাবে বাধা সৃষ্টি করার চেষ্টা করছেন এবং তারা লাঠি ছোটা নিয়ে অনেকে এগিয়ে আসছেন, আবার অনেকে ইট পাটকেল ছুঁড়ে মারছেন পুলিশ এবং আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে। এবং সেনাবাহিনীর পক্ষ থেকেও চেষ্টা করা হচ্ছে তাদেরকে পিছু হটানোর জন্য। আমরা সামনে রাস্তায় অসংখ্য বাধা সৃষ্টি করার নজির দেখছি এবং পুলিশের পক্ষ থেকে সেগুলো সরিয়ে সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে দেখছি আমরা। এবং এর আগেও আমরা একই পরিস্থিতি দেখেছি যে আসলে ধীরে ধীরে হামলাকারীদেরকে সরানোর চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনীকেও পিছু হটানোর জন্য তারা বারবার ধেয়ে এসেছে, তেমন চিত্র আমরা দেখেছি। এবং এখন এই মুহূর্তে পুলিশ চেষ্টা করছে সেনাবাহিনীকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার জন্য এবং পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নেয়ার। দর্শকদের জানিয়ে রাখি, এনসিপির জুলাই পদযাত্রা 16 জুলাই মার্চ টু গোপালগঞ্জ নামে কর্মসূচি দেওয়া হবে এবং সেখানে এনসিপির নেতাকর্মীরা সমাবেশ করেন। আজ সমাবেশ করে মাদারীপুর ফেরার পথে তাদের ওপর আবার হামলার চেষ্টা করা হয় এবং এনসিপির নেতাকর্মীরা নিরাপদে তাদেরকে সরিয়ে নেওয়া হয়। এবং যদিও এখনও তারা অবরুদ্ধ আছে বলে আমরা জানতে পেরেছি, এনসিপির নেতাকর্মীরা তেমনটাই জানিয়েছেন। সহকর্মী আফজাল হোসেনের মাধ্যমে আমরা দর্শকদের সেটি জানাচ্ছিলাম। তিনি কয়েকজন নেতাকর্মীর বক্তব্য শুনিয়েছেন এবং কিছুক্ষণ আগে আব্দুল হান্নান মাসুদ, তাকে অনেকেই চেনেন, এনসিপির একজন নেতা, তিনি ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন এবং 2 মিনিট আগে স্ট্যাটাসটি দিয়েছেন। আমি যদি পড়ি যে গোপালগঞ্জে যা হয়েছে, এনসিপির উপর যে হামলাটি হয়েছে তার প্রেক্ষাপটে তিনি স্ট্যাটাস দিয়েছেন, এর জন্য তোদের চরম মূল্য দিতে হবে এই গভর্নমেন্টকেও, মানে এর জন্য তোদের চরম মূল্য দিতে হবে এবং এই গভর্নমেন্টকেও মূল্য দিতে হবে। একটা জেলার জাতীয় নেতাদের নিরাপত্তা দিতে পারেন না, তারা করবে নির্বাচন, আগে দেশ নিয়ন্ত্রণ করেন। এটি সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন আব্দুল হান্নান মাসুদ। এবং এনসিপির পক্ষ থেকে মূলত সরকারের উপর আরও বেশ কিছু, যেহেতু আইনশৃঙ্খলা বাহিনীর উপর তারা দায় চাপানোর চেষ্টা করছেন, তাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। স্বাভাবিকভাবেই মাসুদ সাহেব তিনি একই কথা বলেছেন, আমরা সেটি আসলে দেখতে পাচ্ছি। কারণ এনসিপির নেতাকর্মীরা যেমনটা বলছিলেন যে আসলে পুলিশ এখানে নির্বিকার দাঁড়িয়ে আছে। আসলে পুলিশের যেই সংখ্যা দেখেছি আমরা, আবার তার বিপরীতে হামলাকারীদের যে আধিক্য আমরা দেখেছি, আইনশৃঙ্খলা বাহিনী আসলে কতটুকু পেরে উঠবে সেটি আসলে একটা বড় প্রশ্ন। তার উপর পুলিশের যে ভূমিকা, পুলিশ যদি আবার একইভাবে সেই কঠোর অবস্থানে যায়, তাদের ভূমিকা আবার নতুন করে কেউ প্রশ্ন তুলবে না, সেটিও আসলে নিশ্চয়তা নেই। এমন পরিস্থিতিতে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য সেনাবাহিনীর সদস্যরা চেষ্টা করছে। সেনা সদস্যরা আসলে সামনে এগিয়ে গেলেই আমরা দেখতে পাচ্ছি যে কিছুটা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসছে। হামলাকারীদের ছত্র ভঙ্গ করে দেওয়ার চেষ্টা হচ্ছে। আমরা এখনও দেখতে পাচ্ছি দূরে অনেকে দাঁড়িয়ে আছেন হামলাকারী, যারা হেলমেট পরে আছে। আমরা যেমনটা জানতে পারছি, এনসিপির গাড়িবহর
সেখান থেকে অর্থাৎ এতক্ষণ তারা যেখানে আশ্রয় নিয়েছিল অবরুদ্ধ অবস্থায় সেখান থেকে অন্যদিকে সরে যাওয়ার চেষ্টা করছে এবং আমরা দেখতে পাচ্ছি হামলাকারীদেরও আবারও ছত্রভঙ্গ করছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সেনাবাহিনীর সদস্যরা তৎপর রয়েছেন, তাদের সঙ্গে পুলিশ এপিবিএর সদস্যরাও রয়েছে এবং সেনা সদস্যরা চেষ্টা করছেন আন্দোলনকারীদের সেই জায়গা থেকে সরে দেওয়ার জন্য। ওই জায়গাটা থেকে এর মধ্যে অনেকে সরে গেছেন, আমরা দেখতে পাচ্ছি একটু আগেও এখানে অসংখ্য হামলাকারী একসঙ্গে সংগঠিত ছিল এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইট পাটকেল ছুঁড়েছে। সেই ইট পাটকেলগুলো এখনো ছড়িয়ে ছিটিয়ে আছে রাস্তায়। পরিস্থিতি আসলে দিন যত গড়াচ্ছে, সন্ধ্যার দিকে যাচ্ছে, পরিস্থিতি ক্রমশ আসলে জটিল হচ্ছে। সেনাবাহিনী এবং আইন শৃঙ্খলা বাহিনী পুলিশ সহ চেষ্টা করছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার, তাদের অনুকূলে আনার। যদি একটু সামারি করি আজকের এই সংঘর্ষের ঘটনার, আমরা দেখেছি যে সকাল 9:30টার দিকে পুলিশের গাড়িতে হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা এবং পুলিশের একটি গাড়ি আগুন ধরিয়ে পুড়িয়ে দেওয়া হয়। সে সময় 3 জন পুলিশ সদস্য আহত হয়েছেন। এরপরে এনসিপির যে সমাবেশ স্থল, পদযাত্রার যে স্থল, সেখানে বেলা 1:30টার দিকে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা 200-300 কর্মী সমর্থক তারা কিন্তু লাঠিসোঁটা নিয়ে এনসিপির যে সমাবেশস্থলের সেখানে হামলা চালায়, ভাঙচুর চালায় এবং এরপরে দেখেছি যে পুলিশ এবং এনসিপির নেতাকর্মীরা যখন সংগঠিত হলে ছাত্রলীগের নেতাকর্মীরা পালিয়ে যায় এবং এরপরে সমাবেশটি শুরু হয় এবং সমাবেশে কেন্দ্রীয় নেতারা বক্তব্য দেন। বক্তব্য দেওয়ার পরে যখন এই গোপালগঞ্জের পদযাত্রার যে প্রোগ্রাম সেটি শেষ করে তারা যখন মাদারীপুর দিকে যাচ্ছিলেন, ঠিক তখনই তাদের যে গাড়িবহরে সেই গাড়িবহরে হামলার ঘটনা ঘটে এবং এরপর থেকেই কিন্তু সংঘর্ষ চলছে। প্রায় 2টা থেকে সংঘর্ষ শুরু হয়েছে, সেই সংঘর্ষ কিন্তু এখনও চলছে এবং এনসিপির কেন্দ্রীয় নেতারা তখন নিরাপদে আশ্রয় নেন পুলিশ সুপারের কার্যালয়ে, সেখানে এখন পর্যন্ত অবস্থান করছেন। আমরা যতটুকু খবর পাচ্ছি যে বিকল্প পথ দিয়ে তারা বের হওয়ার চেষ্টা করছে এবং এখন এই যে ঘটনা আজকে এনসিপির গাড়িবহরে হামলা হলো এবং এই হামলার পরে বিএনপির তরফ থেকে প্রতিক্রিয়া জানিয়েছে এবং অন্য দলগুলো প্রতিক্রিয়া জানিয়েছে। বিএনপির মহাসচিব বিবৃতি দিয়ে নিন্দা জানিয়েছেন এবং যে কোনো মূল্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার জন্য সরকারের প্রতি দাবি জানিয়েছেন এবং যারা এই হামলাটি চালিয়েছে তাদেরকে আইনের আওতায় নেওয়ার জন্য পদক্ষেপ নেওয়ার জন্য বিএনপির মহাসচিব আহ্বান জানিয়েছেন। এছাড়া অন্য দলের নেতারাও কিন্তু আসলে চিন্তিত হয়ে আছেন যে যেহেতু জুলাই গণ অভ্যুত্থানের সামনের সারির নেতারা এখন একটি ভবনে বা একটি জেলায় কর্মসূচি পালন করতে গিয়ে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন, তাদের নিরাপত্তা নিয়েও কিন্তু অনেক মানুষ এবং অন্য দলের নেতাকর্মীরা উদ্বেগ জানিয়ে আসছেন। এখনও আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে পৌর পার্ক, যে পার্কের এই জুলাইয়ের যে আন্দোলনের নেতৃত্ব দেওয়া সংগঠনদের একটি দল এনসিপি, তাদের সমাবেশ হয়েছে। ঠিক সমাবেশের ঠিক ওই মোড়েই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে পুলিশের ব্যাপক উপস্থিতি কিন্তু লক্ষ্য করছেন। আফজাল, এই মুহূর্তে আমরা আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্যকে একসঙ্গে দেখতে পাচ্ছি। এই সংখ্যাটা কিন্তু এতক্ষণ আমরা দেখিনি এবং সমাবেশস্থলের আশপাশে আমরা দেখতে পাচ্ছি যে এখন অসংখ্য পুলিশ এবং সেনাবাহিনীর সদস্য জড়ো হয়েছেন। তারা এখন হয়তোবা চেষ্টা করছেন পরিস্থিতি সামলে নেয়ার এবং পরিস্থিতি কিছুটা তাদের অনুকূলে আনার। এতক্ষণ কিন্তু আমরা এমনকি পুলিশ সদস্যদেরকেও বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেখেছি। এখন এই মুহূর্তে সেনাবাহিনী এবং পুলিশ, আরও সেনাবাহিনী সেখানে যুক্ত হয়েছে, আরও সেনা সদস্যরা সেখানে যাচ্ছেন এবং পুলিশের সঙ্গে সমন্বয় করে তারা হয়তোবা পরবর্তী পদক্ষেপ নেবে এবং আমরা দেখতে পাচ্ছি যে সেনা সদস্যরা তৎপর রয়েছেন। হামলাকারী যারা আছেন তাদের প্রতি তারা বার্তা দিচ্ছেন, সরে যাওয়ার জন্য তারা নির্দেশনা দিচ্ছেন, সেই চিত্রই আমরা দেখতে পাচ্ছি। সেনা সদস্যরা সেখানে উপস্থিত হয়েছেন, তারা তাদের তৎপরতা চালাচ্ছেন। পুলিশ সদস্যরাও তাদের সঙ্গে আছেন এবং হামলাকারীদের যারা এতক্ষণ হামলা চালিয়েছে হামলাকারীদেরকে ছত্রভঙ্গ করার জন্য আমি যতটুকু বুঝতে পারছি হামলাকারীদের দিকেই আসলে এখন সেনা সদস্য সহ আইন শৃঙ্খলা বাহিনী এগিয়ে যাওয়ার চেষ্টা করছে এবং পরিস্থিতি তারা
নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে। আফজাল, আপনি যেমনটি বলছিলেন যে সন্ধ্যা নাগাদ যদি পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসে, তবে অনেকেই শঙ্কা করছেন যে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে এবং আরও বড় কোনো ধরনের বিপর্যয় হতে পারে, এবং সেই বিপর্যয় এড়ানোর জন্যই হয়তো সেনা সদস্যরা তড়িঘড়ি করে তৎপরতা শুরু করেছেন। পুলিশ সহ এপিবিএন সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদেরকে নিয়ে তারা তৎপরতা শুরু করেছেন এবং সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। এবং এই মুহূর্তে হামলাকারী, এতক্ষণ যারা হামলা চালিয়েছেন আইন শৃঙ্খলা বাহিনীর উপর, তাদেরকে লক্ষ্য করে তারা এখন আবার চেষ্টা করছেন সংগঠিত হওয়ার। আমরা বিভিন্ন জায়গায় তাদেরকে ছড়িয়ে ছিটিয়ে থাকতে দেখেছি, অনেককেই দেখেছি যে কয়েকজন একসাথে হওয়ার চেষ্টা করছেন, আবার কয়েকজনকে কিন্তু আমরা এর মধ্যে আটক করতেও দেখেছি। অর্থাৎ তাদের যখন ছত্রভঙ্গ করে দেওয়ার চেষ্টা করা হয়, ছত্রভঙ্গ করা হয়, অনেকে বিভিন্ন ভবনের দিকে ঢুকেছেন হামলাকারীরা, এবং সেখান থেকে একজন হামলাকারীকে আমরা আটক করতে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীকে। এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখন চেষ্টা করছেন কোনো একটা অভিযানে যাওয়ার, হামলাকারীদের প্রতিহত করার জন্য, এবং সেখানে পুলিশ সদস্য রয়েছে এবং পুলিশ সদস্যদেরকেও আমরা প্রস্তুতি নিতে দেখছি। তারা টিয়ার শেল কিংবা তাদের যে অন্যান্য যেই প্রয়োজনীয় নিরাপত্তা সামগ্রী সেইগুলো তারা প্রস্তুতি নিচ্ছে, এবং এখানে সমন্বয় করছে সেনাবাহিনী। সেনাবাহিনীর পক্ষ থেকে হামলাকারী সহ আশপাশে যারা আছেন, উৎসুক জনতা আছে কিনা আমি ঠিক এই মুহূর্তে বলতে পারছি না, তাদের হয়তো বা আশপাশে যে বাড়িঘর আছে, দোকানপাট রয়েছে, সেগুলো লক্ষ্য করে সেনাবাহিনীর পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে, তাদেরকে নিরাপদ দূরত্ব বজায় রাখার জন্য ঘোষণা দিচ্ছে কিনা কিছু একটা বলছে। আমরা একটু শুনতে চাই সেনাবাহিনীর পক্ষ থেকে আসলে কি বলা হচ্ছে। সেনাবাহিনীর তরফ থেকে আমি যতটুকু ফুটেজ দেখে বোঝা যাচ্ছে যে সেনাবাহিনীর একদিকে মানে আওয়ামী লীগ, ছাত্রলীগ নেতাকর্মীরা বিভিন্ন দিক থেকেই কিন্তু সেনাবাহিনীর দিকে হামলা চালাচ্ছে। এখন সেনাবাহিনীর সদস্যরা আসলে প্ল্যান করছেন যে আন্দোলনকারী যারা তাদেরকে ছত্রভঙ্গ করে দেওয়ার জন্য, এবং একই সঙ্গে এনসিপির যে কেন্দ্রীয় নেতারা যে আটকা পড়েছেন তাদেরকে নিরাপদে গোপালগঞ্জ থেকে বের করে নিয়ে যাওয়ার জন্য চেষ্টাগুলো করছেন। আর এখন বিপুল সংখ্যক সেনা সদস্য, এতক্ষণ আমরা পুলিশের কথাও বলছিলাম যে পুলিশের উপস্থিতি কম ছিল, শুধুমাত্র পুলিশ দিয়ে এত বড় যে সংঘাত সহিংসতা সেটি আসলে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, সেটি কিন্তু আমরা বলছিলাম। এবং এনসিপির কেন্দ্রীয় নেতারাও কিন্তু বারবার উদ্বেগ প্রকাশ করছিলেন, বারবার বলছিলেন যে পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল, পুলিশ সেইভাবে আইন শৃঙ্খলার প্ল্যানটা সাজাতে পারেন নাই। গতকালকে যখন এই গোপালগঞ্জে পদযাত্রার কথা ঘোষণা দেওয়া হয়েছিল বা পদযাত্রার কর্মসূচির পরপরই আমরা দেখেছি যে বিভিন্নভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে এই এনসিপির প্রোগ্রামকে ঘিরে, কর্মসূচিকে ঘিরে নানা ধরনের উস্কানি ছড়ানো হচ্ছিল। তারপরেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা খুব একটা তৎপরতা হতে দেখা যায় নাই। আজকে যখন এই ঘটনাটি ঘটল, দুই দফায় ছাত্রলীগ, আওয়ামী লীগের নেতাকর্মীরা যখন একবার এনসিপির সমাবেশে সভামঞ্চে হামলা হলো, চেয়ার ভাঙচুর করা হলো এবং সভামঞ্চ থেকে ত্যাগ করার পরে আমরা দেখেছি যে মাদারীপুর যাওয়ার পথে, রওনা দেওয়ার পথেই এনসিপির শীর্ষ নেতাদের যে গাড়িবহর সেখানে হামলা হলো। এর জন্য আসলে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা বা আইনশৃঙ্খলা বাহিনীর যে পরিস্থিতি আগেই অনুধাবন করে সেই অনুযায়ী পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে যে দুর্বলতা, সেটি কিন্তু বারবার বলা হচ্ছে। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে সেনাবাহিনী, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহ পুলিশের, আইন শৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য কিন্তু মোতায়েন হয়েছে এবং সেটি সামনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আর যেটি আমি শুরু থেকেই বললাম, যদি এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব এবং হামলাকারীদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এবং একটি চক্র দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে, সেটিই কিন্তু বারবার বিএনপির মহাসচিব স্মরণ করিয়ে দেওয়ার চেষ্টা করছেন। এবং একই সঙ্গে জামায়াতের আমিরও বিবৃতি দিয়েছেন এবং যে কোনো ধরনের নৈরাজ্য প্রতিরোধের তিনি ডাক দিয়েছেন। এটি হচ্ছে, এবং অন্য রাজনৈতিক দলের নেতারাও কিন্তু আহ্বান জানিয়েছেন যে আশেপাশে তাদের নেতাকর্মীরা থাকলে এই যে এনসিপির
কেন্দ্রীয় নেতারা যে তারা একটি ভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন, তাদেরকে সেখান থেকে উদ্ধার করার জন্য, এবং অনেকেই আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য সেনাবাহিনীকে আমন্ত্রণ জানিয়েছেন বা অনুরোধ জানিয়েছেন যে কোনো মূল্যে এনসিপির কেন্দ্রীয় নেতা, জুলাই গণ অভ্যুত্থানের নায়ক, তাদেরকে যেন উদ্ধার করা হয়, প্রয়োজনে হেলিকপ্টার দিয়ে উদ্ধার করার অনেকেই কিন্তু পরামর্শ দিচ্ছেন। এখন আপনারা দেখতে পাচ্ছেন যে বিক্ষোভ দমনে একেবারেই হার্ডলাইনে অবস্থান নিয়েছেন সেনাবাহিনী, এবং সেনাবাহিনীর এই অবস্থানটি হয়তো যদি আগে নেওয়া হতো তাহলে পরিস্থিতিটা আরেকটু আগেই স্বাভাবিক হতো, এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। দেখতে পাচ্ছি সেনাবাহিনী পূর্ণদমে এগিয়ে যাচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে অর্থাৎ পুলিশ সদস্যদের সঙ্গে নিয়ে। এতক্ষণ পর্যন্ত হামলাকারীরা তাদের যেই সংগঠিত হয়ে যেভাবে আইন শৃঙ্খলা বাহিনীর উপর তারা ইট পাটকেল ছুঁড়েছে, এখন আসলে পুলিশ এবং সেনাবাহিনীর পক্ষ থেকে তারা কঠোর অবস্থানে গিয়েছে এবং তারা আশপাশের যত অবস্থান আছে সেখানে চেষ্টা করছে যতক্ষণ যত বাধা সৃষ্টি করা হয়েছে সেগুলো সরানোর জন্য, এবং সেনাবাহিনী এখন অনেক বেশি তৎপর হয়েছে, আমরা সেই চিত্রই দেখতে পাচ্ছি, এবং আশপাশের এলাকায় তারা অভিযান শুরু করছে। হামলাকারীদের ছত্রভঙ্গ করার জন্য তারা অনেকটা সামনে এগিয়ে গেছে, এবং হামলাকারীদের আমরা এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না, তারা বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে গিয়ে অবস্থান নিয়েছে। অর্থাৎ দুপুর থেকে এখন পর্যন্ত 2 ঘন্টা 2.5 ঘন্টারও বেশি ধরে, আমি যদি 2টায় 2:30টার দিকে শুরু করি তাহলে এখন পর্যন্ত 2.5 ঘন্টার প্রায় 3 ঘন্টার মধ্যে এই চলছে এখন পর্যন্ত এই ধাওয়া পাল্টা ধাওয়া, এবং সেনাবাহিনী চেষ্টা করছে সর্বোচ্চভাবে। একটু আগে সেনাবাহিনী মূলত তাদের অ্যাকশন শুরু করছে আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ পুলিশকে সঙ্গে নিয়ে, এবং তারা রাস্তায় পড়ে থাকা যেই সব বাধা বিপত্তি সৃষ্টি করা হয়েছে, বেশ করে ইট পাটকেল সহ ইট সহ বিভিন্নভাবে যে বাধা দেওয়ার সৃষ্টি করা হয়েছে সেগুলো সরিয়ে দেওয়ার চেষ্টা করছে এখন, এবং সরিয়ে দিয়ে সামনে এগোনোর চেষ্টা করছে আইন শৃঙ্খলা বাহিনী। এবং আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে যেন আজকের এই এনসিপির জুলাই সমাবেশ পরবর্তী যে উদ্ভূত পরিস্থিতি সেটি নিয়ন্ত্রণে নেয়ার জন্য আমরা সেটি দেখতে পাচ্ছি। এখন একেবারে অলি গলিতে ঢুকে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য, এপিবিএন সদস্যরা তারা চেষ্টা করছে পরিস্থিতি তাদের অনুকূলে আনার জন্য, এবং সামগ্রিকভাবে একটু আগেও পুলিশ যেখানে যে অবস্থানে ছিল, পুলিশের উপর যেভাবে অতর্কিত দফায় দফায় হামলা হচ্ছিল, এই পাটকেল ছোড়ার ঘটনা আমরা দেখেছি, সেটি আসলে অনেকটাই এখন নিয়ন্ত্রণে। সেনাবাহিনী যোগ দেওয়ার পর দৃশ্যপট কিছুটা বদলেছে, পাল্টেছে, এবং সেনাবাহিনী সন্ধ্যা হওয়ার সঙ্গে সঙ্গে তারা চেষ্টা করছে পুলিশকে সঙ্গে নিয়ে যত দ্রুত সম্ভব পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া যায়। এবং এর আগে দফায় দফায় যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়েছে সেটি আমরা দেখেছি, কিন্তু এই মুহূর্তে এসে সেনাবাহিনী এবং আইনশৃঙ্খলা বাহিনী তারা আসলে হামলাকারীদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছে, এবং অনেকটাই তারা এগিয়ে যাচ্ছে। আমরা দেখতে পাচ্ছি একেবারে মূল সড়ক থেকে তারা বর্তমানে আশপাশের যে অলিগলির রাস্তাগুলো রয়েছে সেখানে সেনাবাহিনী এবং পুলিশ সদস্য সহ তারা প্রবেশ করছে, এবং আশপাশে থাকা যে ভবনগুলো রয়েছে সেই ভবন সহ বিভিন্ন জায়গায় হামলাকারীরা এতক্ষণ যারা হামলা করেছেন তারা আছে কিনা তাদেরকে ধরার চেষ্টা করছে। এবং এর আগে বেশ কয়েকজনকে আমরা একজনকে আটক করতে দেখেছি, আহতও হতে দেখেছি আমরা কয়েকজনকে, তবে সে কোন পক্ষের সাধারণ মানুষ নাকি হামলাকারী নাকি আইনশৃঙ্খলা বাহিনীর কেউ আসলে সেটি আমরা বুঝতে পারিনি। এখন পর্যন্ত পুলিশ, এপিবিএন সদস্য, সেনাবাহিনী তারা চেষ্টা করছে সামনে এগিয়ে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়ার। এখানে আমরা দেখতে পাচ্ছি মুহুর্মুহু সাউন্ড গ্রেনেডের শব্দ শুনছি, রাবার বুলেটের শব্দ শুনছি, আবার টিয়ার সেল নিক্ষেপ করা হচ্ছে সেটিও আমরা শুনছি। আফজাল, এই মুহূর্তে আমি আপনার কাছ থেকে বিদায় নিতে চাই। আমাদের সঙ্গে যুক্ত হবেন সহকর্মী ইমদাদুল হক। আপনার সঙ্গে এখন যুক্ত হচ্ছেন ইমদাদুল হক। আমরা এখন যেই ফুটেজটি দেখতে পাচ্ছি এটি হচ্ছে গোপালগঞ্জ জেলা কারাগার। কিছুক্ষণ আগে এই জেলা কারাগারে হামলার একটি ঘটনা ঘটেছে, তারপরেই কিন্তু এই কারাগারের নিরাপত্তার জন্যই বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্যরা সেখানে কিন্তু অবস্থান নিয়েছেন এবং পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছেন। একটু বলে রাখি যে আজকে এই দিন